আপনি আমার নিষিদ্ধ করছেন বলে কেউ চুপ করে থাকবো নাকি? আপনি আমার নিষিদ্ধ করার কে? আমি বাংলাদেশের মাটি মানুষের দল, বাংলাদেশের মানুষ আমাকে ভালোবাসে, আওয়ামী লীগকে। কিন্তু আমাকে যদি ফিরতে হয় তাহলে আওয়ামী লীগকে নিয়েই তো ফিরতে হবে। আমার পরিচয় তো আপনি বদলাইতে পারবেন না, আমি বদলাবো। আমি বঙ্গবন্ধুতে বিশ্বাস করি, আমি আওয়ামী লীগকে মনে করি আওয়ামী লীগ বাংলাদেশের জনকল্যাণের একটা দল। আওয়ামী লীগ দল হিসেবে কোনো অন্যায় করে নাই এবং বাংলাদেশের মানুষের সামনের দিনের সুস্থতার জন্য, রাজনৈতিক স্থিতিশীলতার জন্য, আর্থসামাজিক প্রেক্ষাপটে আরো এগিয়ে যাওয়ার জন্য আওয়ামী লীগের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, এই তিনটার বাইরে তো আমার কোনো কথা নেই। হ্যাঁ, আমার কাছে সোশ্যাল মিডিয়া আছে, আমার কাছে ইন্টারনেট আছে, আমার নেতা কর্মীরা আছেন, কোটি কোটি সমর্থক আছেন। আমি যেটা সঠিক মনে করি সেটা আমি বলবো, কেন বলবো না? আমি আবার বলছি যে 100% আওয়ামী লীগই তো আছি, অন্য কোন দল করব? পারিবারিক ভাবে আমি তো আওয়ামী লীগের, এবং যে পরিমাণ শ্রম আমি এই দলের জন্য দিয়েছি, আর যাই হোক আমি তো নাফরমান না বা বিশ্বাসঘাতক না। কিন্তু আমাদের দলে হয়ে গেছে, যেমন কিছুদিন আগে আপনার অনুষ্ঠানে আমি কিছু কথা বললাম ওবায়দুল কাদের সাহেবকে নিয়ে, আবার শারমিন চৌধুরী তার প্রোগ্রামে বললাম। এখন ওবায়দুল কাদের কি আওয়ামী লীগ নাকি? ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সে আওয়ামী লীগের একজন কর্মী, নেতা এবং সাধারণ সম্পাদক। তা আমি ওবায়দুল কাদেরের কৃতকর্ম নিয়ে কথা বলা মানে তো আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা না। সেটা তো কোনো রাজনৈতিক দলেই নেই। এখানে দর্শক যারা কথা বলেন তাদের সম্মান দিবেন। অনেক দর্শক আছেন গভীরে ঢুকতে চান না, এটা বলা লাগে বলে দিলেন, গালি দেওয়া যায় গালি দিয়ে দিলেন। So if that suits their purpose, that's another thing. আমি ওই জায়গায় একদম সময় নষ্ট করতে চাই না। আমি একটা জায়গা খুব পরিষ্কার করতে চাই, বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য অবশ্যই অবশ্যই প্রাসঙ্গিক। বঙ্গবন্ধুকে অস্বীকার করে যিনি বিএনপি করেন তিনিও বেশি দিন টিকবেন না। বলবো কেন? কারণ যে মুক্তিযুদ্ধ তাকে যদি আপনি অস্বীকার করেন, যে বঙ্গবন্ধুর কারণে মুক্তিযুদ্ধ সেটাকে যদি অস্বীকার করেন, তাহলে জিয়াউর রহমান কোথায়? উনি কি বাতাসে তলোয়ার নিয়ে যুদ্ধ করছিল? তো আজকের বর্তমান প্রেক্ষিতে কি হয়েছে, যে যারা স্বাধীনতার নামটা মুছে দিতে চাচ্ছে তাদেরকে বুঝে হোক না বুঝে হোক বিএনপি যে কিছু বলতে পারতেছে না, এটা দীর্ঘস্থায়ী দীর্ঘমেয়াদী নেতিবাচক দিকটা কোথায়? যে তাদের জিয়াউর রহমানও হারাই যাবে। দুঃখজনক হলে আমি বলতেছি, কারণ বীর উত্তমটা কোথা থেকে এসছে? বীর উত্তম তো খাইবার পাস স্বাধীন করতে গিয়ে হয় নাই, বীর উত্তম তো পানিপথের যুদ্ধ করতে গিয়ে হয় নাই, বীর উত্তম বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ করতে গিয়ে হয়েছে। আমি আপনার অনুষ্ঠানে বলেছি সেটা আমরা অন্যায় করেছি, আমি আমার আব্বার থেকে বেশি বুঝতে পারি না। বঙ্গবন্ধু যে খেতাব দিয়ে গেছে হাত দিছি কেন আমরা? বঙ্গবন্ধু মেজর জেনারেল খালেদ মোশাররফ, মেজর জেনারেল শফিউল্লাহ, মেজর জেনারেল জিয়াউর রহমান তিনজনকে তাদের ভ্যালিয়ান্ট ফ্রিডম ফাইটের ভূমিকার জন্য তাদেরকে বীর উত্তম দিয়েছে। আমি কেন মেজর জেনারেল জিয়াউর রহমানটা কাটতে যাবো? আমি যদি বুঝিও যে তিনি যুদ্ধ ঠিক মতো করেন না, আমি আমার আব্বার থেকে বেশি বুঝতে পারি নাকি? আমার আব্বা খন্দকার ইসমাইলকে তার বাড়িতে সম্মান দিয়ে চেয়ার দিল, আমি ঘরে ঢুকে এসে বললাম, এই আপনি আমার চেয়ার বাইরে এটাকে হয়? Can I do this? এটাও তো বলছেন যে পাকিস্তানের হয়ে যুদ্ধ করেছে একটা মুক্তিযোদ্ধা মন্ত্রী। আমি এখন ভদ্র ভাষায় কি কথা, সে তো ডুবাইছে। আমাদের সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী, আমাদের আইন মন্ত্রী, তারা সকলে মিলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে খুশি করতে গিয়া, তেল মারতে গিয়া তারা মানুষের মুক্তিযুদ্ধ খেতাব নিয়ে টানাটানি শুরু করছে। দরকার ছিল কি? কোনো প্রয়োজন আছে? হ্যাঁ, এই কালচারটাই তো বাংলাদেশে চলছে। এই ধরনের এগুলোই তো, ছেলে মেয়েদের নিয়ে কথা বলছেন, মানুষের ঘরের ভিতর ঢুকে যাচ্ছেন, এখন ঘুরে আসতেছে না জিনিসগুলা। খন্দকার ইসমাইল আমাকে এসে বললো রাশেক রহমান আপনি নিষিদ্ধ, তা আপনি বললে হয়ে গেল? এটা তো আমার গড গিভেন রাইট। আপনি আমাকে নিষিদ্ধ করবেন কিভাবে? আপনি একরকম বলছেন, কিন্তু আপনাদের নেতারা, শীর্ষ নেতারাও তো কথা বলছেন, শীর্ষ নেত্রীও কথা বলছেন। সেগুলো কি আপনাদের, সেগুলোর মধ্যে কোনো ঘাটতি কি আপনি লক্ষ্য করেন? আপনার অনুষ্ঠানে আসি একজন নিতান্তই আওয়ামী লীগের সমর্থক এবং কর্মী হিসাবে, আমি আমার মনের কথাটা বললাম। যেখানে নৈতিক কোনো অবস্থান নাই, যেখানে নৈতিক কোনো দৃঢ়তার জায়গা নাই, যেখানে ঐতিহাসিকভাবে একে মানিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই, সেখানে আমি আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করছেন, আমি চুপ হয়ে গেলাম কেন? কোনোদিনও না, প্রশ্নে আসে না। ইয়েস, আমি একদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিবাদ যেমন করব, ঠিক একই সাথে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎকে গড়ে তোলার ক্ষেত্রে আপনি যে পদক্ষেপগুলো নিচ্ছেন সেগুলোকে নির্দিষ্টভাবে, সুনির্দিষ্টভাবে প্রতিবাদ করব, বা তার সাথে কোন জায়গায় একমত হলে আমি বলবো যে এটার সাথে আমি একমত। আপনি আমার ব্যাপারটা বুঝতে পারছেন? মানে আমি একটু, যেহেতু আপনি কানাডায় আছেন, আমি একটু একটু আন্তর্জাতিক একটা উদাহরণ দিয়ে কথাটা বলতে চাই। স্বামী স্ত্রীতে বিবাহ বিচ্ছেদ হবে বলে ওই স্বামী স্ত্রীর ওরসজাত যে সন্তান, তার আগামী দিনের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে স্বামী বা স্ত্রী, বাবা বা মা কথা বলবেন না, সেটা তো হতে পারে না।
বিবাহ বিচ্ছেদ হতে পারে, এখন গন্ডগোল হতে পারে, মামলা মোকদ্দমা হতে পারে। হতে পারে, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের তো নিবন্ধন নেই, রাজনৈতিক কোনো কর্মসূচি নেই। এখন আপনি সোশ্যাল মিডিয়ার কথা বলছেন। শুনেন, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি নাই, সেটা তো আমাদেরকে নিশ্চিত করতে হবে। রাজনীতি তো আর গোলাপ বিছানো কোনো কি বলে ক্ষেত্র নয়, এটা কণ্টকাকীর্ণ একটা বাস্তবতা। সুতরাং আমরা যখন 15 বছর ক্ষমতায় ছিলাম তখন বিএনপি যে খুব সুবিধা করতে পেরেছে তা তো না। এখন ঘটনা হচ্ছে যে আপনি কেন রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারছেন না, সেটা তো আমাদের নিজস্ব উপলব্ধির একটা জায়গা থাকতে হবে। এখন ধরেন আমি যদি এইভাবে বলি যে 15 বছর ধরেন, কথার কথা বলছি, যে একটা কমিটিও যদি টাকার বিনিময় হয়ে থাকে, কমিটি বাণিজ্য হয়ে থাকে, এখন যিনি এই কমিটিটা বানিয়েছেন তাকেই যদি আপনি আজকে সংকটকালীন সময় নেতা হিসেবে রাখেন, তাহলে উনি ওই বিক্রি হয়ে যাওয়া কমিটির লোকের বাইরে অন্য কাউকে দিয়ে কি রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে যাবেন? যাবেন না। বা পারবেন না। তার মানে ওনার পূর্বের কৃত দুর্নীতি, পূর্বের কৃত অপকর্মকে ঢেকে রাখার জন্য বা লালন করার জন্য তিনি এমন সব কাজ এখন করবেন যে সত্যিকার যে রাজনৈতিক কর্মী সে বঞ্চিত হবে। এটাই বাস্তবতা। আপনি মনে করেন গতকালকে আমার রংপুর জেলায় একটা সভা হয়েছে ভার্চুয়াল, তা আমি তো দেখলাম সেখানে ওই কমিটি বাণিজ্য যারা করেছেন, আপনার মার্কার বাণিজ্য যারা করেছেন, তারাই বহাল তবিয়তে আছেন। এখন আমার কথা হচ্ছে, আমি কাউকে বাদ দিতে বলি না, কারণ আওয়ামী লীগ তো করে হাজার হলো, কিন্তু বাস্তবতা কি? যিনি কমিটি বাণিজ্য করেছেন, যিনি নৌকা মার্কা বিক্রি করেছেন, তারে দিয়ে যদি আপনি কোনো কর্মীর কাছে পাঠান, আপনি কি মনে করতেছেন যে উনি রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করবে? নট এট অল। এবং আপনি যদি কেউ জোর করে ঠেলেও দেয় দূরে, আপনি যাবেন না। আপনি তো রাজনীতিবিদ, আপনি দেশের মানুষের জন্য রাজনীতি করেন। আপনি গায়ের জোর দিয়ে ঠেলে এসে বলবেন যে না, আমি মনে করি এটা সঠিক, এটা বেঠিক, এটা করা উচিত, এটা করা উচিত না। প্রবলেম হচ্ছে যে আমরা তো বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ করার জায়গাটা থেকে সম্পূর্ণ নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেলতেছি। আমরা মনে করতেছি যে ইউনূস সরকারের প্রতিবাদ করা মানে আমি মতামত দিতে পারবো না। আমি মনে করতেছি ইউনূস সরকারের বিরুদ্ধাচারণ করা মানে আমি বিকল্প কোনো প্রস্তাবনা দিতে পারবো না। ব্যাপারটা তো ওরকম না। আচ্ছা, এখন কি আওয়ামী লীগের বলার কিছু আছে, বলার সুযোগ আছে? আওয়ামী লীগ কিছু বলতেই হবে, অবশ্যই বলতে হবে। এতগুলো কাজ হয়ে যাচ্ছে, এর মধ্যে আমাদের একটা ভূমিকা থাকতে হবে না? ডেফিনেটলি থাকতে হবে। আমি আওয়ামী লীগ অনিষ্ট চাই না, কিন্তু যেহেতু কোনো ফোরাম নাই, আজকে 10 মাস ধরে আমরা বাইরে কোনো মতামত দেওয়ার কথা বলার কোনো জায়গা নেই। এই যে টেলিগ্রামের যে প্রোগ্রাম মিটিং গুলো হয় ধরেন, সেখানে সব জামাতের লোক ভরা। আপনি এই যে গতকালকের যে রংপুর জেলার যে কথাটা বললাম, যে এই লোককে দিয়ে এই প্রোগ্রাম সভাপতিত্ব করা হচ্ছে, সেই লোক ডাইরেক্ট জামাত এবং বিএনপির সাথে প্রতিদিন উঠা বসা করতেছে। তা আপনি তাকে দিয়ে কি পলিটিক্যাল পারপাসটা সার্ভ করবেন? রাইট? সো কোন নির্ভরযোগ্য ফোরাম নাই যেখানে আপনি দলের কৌশল বা কোনো কিছু নিয়ে কথা বলতে পারবেন। এটা দুঃখজনক। এখন আমরা দূরে আছি, আমরা কি করতে পারি? আমরা আওয়ামী লীগের যারা নেতা কর্মী, সমর্থক বা জনগণ, তাদেরকে বলতে পারি এটা হওয়া উচিত। ধরেন আপনি এবং ধরেন শারমিন চৌধুরী, মাসুদা ভাট্টি, নবনীতা, যারাই চেষ্টা করতেছেন বিভিন্ন জায়গা থেকে, তাদের কাজ কি শুধু এই সরকারকে সমালোচনা করা? আপনাদের কাজ এই দলটাকে কিভাবে শক্তিশালী করা উচিত। নট বিকজ আপনারা আওয়ামী লীগ করেন, বাট বিকজ আওয়ামী লীগটা জনগণের দল। বাংলাদেশের মানুষের আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক শক্তিকে তার পাশে প্রয়োজন। সেই দলটা যাতে পরিশুদ্ধ হয়ে 1971 সালের ওই একই তেজোদ্দীপ্ত স্পৃহা নিয়ে বাংলাদেশের মানুষ পাশে দাঁড়াতে পারে, সেই জায়গায় গণমাধ্যম কর্মী হিসেবে আপনাদেরও তো দায়িত্ব আছে, কিন্তু সেই দায়িত্ব কতটুকু আপনারা পালন করছেন? তৈল মর্দন করা ছাড়া, তেল মারা ছাড়া আর কিছু কি করতেছি? আমরা তেল মারছি না। আমরা এই যে আপনি কথা বলছেন, আমাদের চ্যানেলে আপনি কথা বলছেন, আপনার কথাগুলো পক্ষে যাচ্ছে, বিপক্ষে যাচ্ছে, আমাদের তো কোনো অসুবিধা নেই, বলেন। আমি বলছি শিওর, কিন্তু আমি বলছি যে আপনাদের আরো অনেক কিছু করার আছে, আমাদেরও আছে। এখন দিনের শেষে আওয়ামী লীগের সমানেত্রী জননেত্রী শেখ হাসিনা। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি এইভাবে কথাটা বলি, আচ্ছা এই কথাটা বলবো, একটু ঠিক করে বলেন। জি, হ্যাঁ, ভেবে চিন্তে বলেন। আচ্ছা একবার চিন্তা করেন তো, এটা 2025 সাল। এখন ওবায়দুল কাদের সাহেব আপনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। এই হাঁটা দেখার পরে কোন বাবা বা মা তার সন্তানকে বলবে যে বাপ তুই বড় হইলে ওই ওবায়দুল কাদের মতো হাঁটবি? একটু ভিজুয়ালাইজ করেন তো।
মানে আপনি নেতা তার সিলেক্ট ভিতরে করতেছেন তো, হ্যাঁ হ্যাঁ আপনি আপনি আপনার লাইফ প্রোগ্রাম একটু জিজ্ঞেস করেন তো, কোন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কোন বাবা মা স্বপ্ন দেখে বলে যে আমার সন্তান বড় হইলে তার নাম ওবায়দুল কাদের হবে? না, এটা এখন পর্যন্ত শুনি নাই, শুনেন নাই? কিন্তু যেদিন শুনবেন সেদিন মনে করবেন কিয়ামত চলে আসছে। আমি বাস্তবতা বলছি আপনাকে। নাকি তার মধ্যে সেই ধরনের কোন ব্যক্তিত্ব, গার্ডস বা সেটা তো নেতা নেতৃত্ব দেওয়ার আপনি তো আমার থেকে তাকে কম চিনেন না। আমি আপনাকে জনগণের জায়গা থেকে বলছি, একটা তো রাজনৈতিক নেতা, দিনের শেষে জনগণের সমর্থন নিয়েই তো আপনাকে ক্ষমতায় যেতে হবে বা দেশে ফিরতে হবে। তো এখন ধরেন আমি যেটা বললাম যে একজন অনুকরণীয় অনুসরণীয় মানুষ যদি আপনি সামনে না দেন, যারা দেখে সবাই তো আর বলবে না, ধরেন কোটিতে একজন বললো যে আজকে আজকে আমার সন্তান হয়েছে, তার নাম আমি রাখবো ওবায়দুল কাদের। ধরেন মুজিবুর রহমান অনেক নাম পাবেন, জিয়াউর রহমান অনেক নাম পাবেন, পাবেন না? হ্যাঁ, কিন্তু হাসিনা, আচ্ছা। শেখ হাসিনা প্রচুর নাম পাবেন। ঝড়ের মধ্যে জন্ম হয়েছে, বাচ্চার নাম রাখছে শেখ হাসিনা। নেত্রী তখন প্রধানমন্ত্রী ছিল না, আমি জানি, বলতেছি আপনাকে। বন্যা হয়েছে, বন্যার মধ্যে জন্ম হয়েছে, নেত্রী নৌকা দিয়ে গেছে, গিয়া ত্রাণ দিছে, বুঝলেন? বা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তার নাম রাখছে হাসিনা। শেখ হাসিনা তো রাখতে পারে না, হাসিনা রাখছে। ভালোবাসা, মনে করছে অনুসরণ, অনুকরণীয়, তাই না? তো আমি আপনাকে বলছি যে আমরা কি দ্বারা করাচ্ছি মনে করতেছেন? এত বড় যে একটা গ্যাপ হয়ে গেছে, আমরা বারবার শুধু আমাদের এই চক্রান্ত হয়েছে, হ্যান হয়েছে বলতেছি, বাট আমাকে ফিরতে হইলে কাকে লাগবে? ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, বাংলাদেশের জনগণ কাকে লাগবে আপনি বলেন? যদি বাংলাদেশের জনগণকে লাগে, তাহলে 2018 সালের নির্বাচনটা হয়েছে, ঠিক আছে? 2018 সালের নির্বাচনে যার বয়স 18 ছিল, তার বয়স আজকে কত? আপনি একটু হিসাব করেন। 25। এই 25 বছর বয়সের ছেলেটার জার্গন বা ভোকাবুলারির কোন জায়গায় আপনি যার নাম বললাম তাকে নিয়ে কোনো পজিটিভ কথা আপনি খুঁজে পাচ্ছেন? তা তাইলে সে কি আওয়ামী লীগের বাইরে? আওয়ামী লীগ কি 25 বছর বয়সের ছেলের জন্য না? আওয়ামী লীগ কি 2024 সালের যে নির্বাচন আমরা নিজেরা ফানি মারামারি করলাম, মানে আসল গুলি না, পানির গুলি, ওয়াটার পিস্তল দিয়ে খেলাধুলা করলাম, সেখানে যেই বাচ্চাটা ভোট দিতে গিয়েছে বা ভোট দিতে চেয়েছে, এইভাবে বলি, ভোট দিতে গিয়েছে বা ভোট দিতে চেয়েছে, আওয়ামী লীগ কি তার জন্য না? সুতরাং আমার ভিতরে কি কোনো পরিসংখ্যানের জায়গা থাকবে না? আর আমি এই কথা বললে আমি কি বিরুদ্ধে চলে গেলাম? আপনি বুকে হাত দিয়ে কাউকে বলেন তো আমার সামনে এসে বলতে যে আমি অন্যায় কোনো কথা বলতেছি? এখন যেভাবে আছে, যেভাবে আমাদের সংসদ চলছে, যেভাবে রাজনৈতিক দলগুলো চলছে, সেটা হচ্ছে নেতার বিরুদ্ধে, নেতাকে নিয়ে কোনো কথা বলা যাবে না, যা কর্মসূচি হচ্ছে তাই মানতে হবে, সেটাই মানা উচিত। এবং আপনি যেটা বললেন সেটা তো অন্য কথা, সেটাই তো হচ্ছে। এটা বলার জন্য সে যদি কেউ দাসখত কেউ দিয়ে থাকে সেটা অন্য কথা, আমি তো দেইনি, আমি স্বাধীন মানুষ। কিন্তু আমি তাও বলছি ওবায়দুল কাদের আওয়ামী লীগ না, আই এম সরি। আমি এটা একটা রাজনৈতিক পদ, এটা একটা গণতান্ত্রিক পদ। আমি মনে করছি যে ওনাকে দিয়ে কোনোভাবে আপনি সংগ্রাম আন্দোলন জমাতে পারবেন না, ইম্পসিবল। এটা একটা কারণ আছে, কারণ বলি, কারণ দলের মধ্যে যারা দলবাজ, ধরেন সৈয়দ আশরাফ সাহেবের কিন্তু কোনো গ্রুপ ছিল না। জলিল সাহেব, মরহুম জলিল সাহেব, ওনার কিন্তু কোনো গ্রুপিং ছিল না। ওনার শেখ হাসিনা ছিল, বঙ্গবন্ধু ছিল। আমাদের জিল্লুর রহমান সাহেব, হ্যাঁ, ওনার নিজ এলাকায় ভৈরব ওইসব জায়গায় কিছু গ্রুপিং এর, কিন্তু ওভারঅল এই দলের মধ্যে ওনার কোনো গ্রুপিং এর বিষয় ছিল না। কিন্তু পরবর্তীতে যিনি সাধারণ সম্পাদক, তিনি গ্রুপিং এর এত তীব্রতা প্রদর্শন করলেন যে আজকে এই সংকটের সময় উনি যখন দায়িত্ব পালন করছেন, উনি কি গ্রুপিং এর বাইরে আসতে পারতেছেন? ওনার যারা উনি কি দায়িত্ব পালন করছেন? না, উনি আছেন তো। ওনার যারা শ্যাডার, যারা টাকা পয়সা খেয়ে কমিটি দিছে বা বিভিন্ন রকম সুযোগ সুবিধা, টাকা পয়সার বাইরেও আরো অনেক সুযোগ সুবিধা পাইছে, হ্যাঁ, এগুলার বললাম না, বুক খারাপ হয়ে যায়। তারা কি এটাতে বেরিয়ে আসতে পারবে? আপনি কি পারবেন উজ্জীবিত করতে? হচ্ছে আপনাকে জিজ্ঞেস করি, আপনার দরকার নেই আওয়ামী লীগ করার। আপনি তার যে কোনো একটা বক্তৃতা বা বক্তব্যে আপনি উজ্জীবিত হয়েছেন? আপনি ভালো কোনো এই পয়েন্টটাই আমি আসি। বাংলাদেশের কোন নেতা নেত্রীর বক্তব্যে কি কোনো ছেলে মেয়ে উজ্জীবিত হয় বা ভবিষ্যতের কোনো দিক নির্দেশনা পায় বা কোনো মোটিভেশনাল স্পিচ থাকে, কোনো কথা থাকে সেরকম? একটু এক্সাম্পল কোন? আপনি যখন ধর্ম নিয়ে রাজনীতি করবেন তখন তার মোটিভেশনাল বক্তব্য দেওয়া লাগে না, তখন কাজটা সহজ হয়ে যায়। আপনি ধর্মান্ধ একজন ব্যক্তিকে আরো ধর্মান্ধ বানিয়ে দিচ্ছেন, সহজ, ঠিক আছে? আচ্ছা, আপনি যখন নিজের স্বাধিকার, সার্বভৌমত্ব, নিজের মুক্তির বিরুদ্ধচারণ করা কোনো দল নিয়ে কাজ করবেন, তখন কাজটা সহজ হয়ে যায়। আর যখন পিছিয়ে পড়ে থাকা লাঞ্ছিত মানুষকে উজ্জীবিত করে নিজের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করবেন, যেটা আওয়ামী লীগ করছে, সেখানে অবশ্যই ওই ধরনের মোহিত করার বক্তব্য দেওয়ার নেতাদের প্রয়োজন। তাহলে আমি আপনাকে প্রশ্ন করি, বাংলাদেশে ভালো বক্তব্য দেওয়ার লোক কি হারিয়ে গেছে? তারা নাই কেন আওয়ামী লীগের ফোরফ্রন্টে? প্রথম সারিতে নাই কেন?
আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি অন্য বড় নেতাদেরকে জিজ্ঞাসা করেন না, তারা উত্তর দিক। আপনারা এখানে যারা এসে কথা বলে তাদের কথা নিয়ে শুধু আপনি নির্মোহভাবে একটা পরিসংখ্যান ছাড়বেন যে ওনার কথা বলার মান কেমন। গালিগালাজ বাদ দেন, নেন না। আমরা তো রাজনীতির সবচেয়ে বড় কথা যেটা, সেটা